এই গল্পটি যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তার নাম রুদ্র। তিনি যেভাবে তার অনুভূতি ও কথাগুলো শেয়ার করেছেন, আমরা ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটির সমস্ত কৃতিত্ব সেই প্রেরকের। যদি আপনাদের মধ্যেও এমন কোনো ভালোবাসার গল্প থাকে যা আপনি সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া সমস্ত ডিটেলস দেখে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার গল্পও জায়গা পেতে পারে আমাদের ভালোবাসার ডায়েরিতে। আমার নাম রুদ্র। আজ থেকে 3 বছর আগে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। বেতন খুব বেশি ছিল না, কিন্তু নিজের খরচ আর বাড়ির কিছু দায়িত্ব সামলানোর মতো ঠিকই ছিল। আমাদের এই ছোট্ট সংসারে ছিলাম আমি আর আমার মা। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই মায়ের স্বপ্ন ছিল একদিন আমি ভালো একটা চাকরি করব, নিজের একটা বাড়ি হবে, তারপর আমার বিয়ে হবে। কিন্তু তখনও জানতাম না আমার জীবনে এমন একজন আসবে যার জন্য আমি নিজের সব পরিকল্পনা বদলে ফেলব। সবকিছু শুরু হয়েছিল এক বর্ষার সকালে। সেদিন অফিসে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। আকাশ ভরা কালো মেঘ। কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি নামলো। সবাই ছুটে আশ্রয় নিল। ঠিক তখনই দেখলাম একটা মেয়ে ছাতা ছাড়াই দৌড়ে এসে আমার পাশে দাঁড়ালো। পুরো ভিজে গেছে, কপাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি একটু ইতস্তত করেই ছাতাটা ওর দিকে বাড়িয়ে বললাম, আপনি চাইলে এখানে দাঁড়াতে পারেন। ও আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ, আজ তাড়াহুড়োতে ছাতাটা আনতেই ভুলে গেছি। সেই হাসিটা আজও ভুলতে পারিনি। বাস এলো। কাকতালীয় ভাবে আমরা একই বাসে উঠলাম। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু একটা কথা হলো। জানলাম ওর নাম নন্দিতা, নতুন একটা আইটি কোম্পানিতে জয়েন করেছে। তারপর কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই একই সময়ে দেখা হতে লাগলো। প্রথমে শুধু সুপ্রভাত, তারপর অফিস কেমন চলছে, তারপর একদিন কফি, আর সেখান থেকেই শুরু। 3 মাসের মধ্যেই নন্দিতা আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠল। সকালে ঘুম ভাঙতো ওর গুড মর্নিং মেসেজে, রাতে ঘুমোতামও ওর গুড নাইট শুনে। আমরা দুজনেই ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখতাম। একদিন নন্দিতা বলল, রুদ্র, একটা কথা বলবো। বলো। তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও, তবে কিন্তু আমি ভেঙে পড়ব। আমি ওর হাতটা ধরে বলেছিলাম, আমি থাকবো, যতদিন বেঁচে থাকবো তোমার পাশেই থাকবো। আজ ভাবলে মনে হয় মানুষ সবচেয়ে বড় ভুলটা তখনই করে যখন ভবিষ্যতে নিশ্চয়তা দিয়ে ফেলে। সম্পর্ক যত গভীর হচ্ছিল, আমি তত বেশি বদলে যাচ্ছিলাম। বন্ধুদের সঙ্গে আড্ডা কমিয়ে দিলাম। অতিরিক্ত সময় অফিসে না থেকে নন্দিতার সঙ্গে দেখা করতাম। মা একদিন বললেন, বাবা, প্রেম করছিস কর, কিন্তু নিজের জীবনটাকেও গুরুত্ব দে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। আমার মনে হতো নন্দিতাই তো আমার জীবন। 6 মাস পর আমি একটা বড় কোম্পানি থেকে ইন্টারভিউ কল পেলাম। বেতন প্রায় দ্বিগুণ, কিন্তু চাকরিটা ছিল অন্য শহরে। খবরটা শুনে আমি খুব খুশি। প্রথমেই নন্দিতাকে জানালাম। ও কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি চলে গেলে আমাদের সম্পর্ক থাকবে কিভাবে? আমি বললাম, প্রতি সপ্তাহে আসবো, ভিডিও কল তো থাকবেই। ও মাথা নাড়ল। না রুদ্র, আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে বিশ্বাস করি না। আমি অবাক হয়ে বললাম, তাহলে? ও খুব শান্ত গলায় বলল, যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে এই চাকরিটা নিও না। ওই মুহূর্তে আমার সামনে দুটো রাস্তা ছিল, একদিকে আমার কেরিয়ার, অন্যদিকে নন্দিতা। আমি দ্বিতীয় পথটাই বেছে নিলাম। চাকরিটা ফিরিয়ে দিলাম। সেদিন নন্দিতা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি হেসে বলেছিলাম, তোমাকে হারানোর ভয়টা আমার সব স্বপ্নের চেয়েও বড়। কিন্তু মানুষ যখন কারোর জন্য নিজের সবকিছু ত্যাগ করতে শুরু করে, ঠিক তখন থেকেই হয়তো সে নিজেকে হারাতে শুরু করে। এরপর ধীরে ধীরে কিছু পরিবর্তন আমি লক্ষ্য করতে লাগলাম। আগে নন্দিতা প্রতি 5 মিনিটে একবার মেসেজ করত। এখন ঘন্টার পর ঘন্টা কোনো খবর নেই। ফোন করলে বলতো মিটিংয়ে আছে, রাতে বলতো খুব ক্লান্ত, পরে কথা বলি।
আমি ভাবতাম নতুন অফিসে চাপ বেড়েছে, তাই কিছু বলতাম না। একদিন সন্ধ্যায় ওর অফিসের সামনে দাঁড়িয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ওকে কিছু না জানিয়ে একটা ছোট্ট ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা পরে দেখলাম নন্দিতা অফিস থেকে বের হলো, কিন্তু সে একা নয়, একজন ছেলের সঙ্গে। দুজনেই হেসে হেসে কথা বলছে। ছেলেটা খুব স্বাভাবিকভাবেই নন্দিতার ব্যাগটা হাতে নিয়ে হাঁটছিল। আমি দূর থেকে দেখছিলাম। মনের মধ্যে অদ্ভুত একটা খচখচানি শুরু হলো, কিন্তু নিজেকে বুঝালাম সহকর্মী হবে। আমি সামনে যাইনি, চুপচাপ বাড়ি ফিরে এলাম। সেই রাতে নন্দিতা নিজেই ফোন করলো। আজ খুব ব্যস্ত ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, আজ অফিস থেকে কার সঙ্গে বেরিয়েছিলে? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর বলল, ও নতুন টিম লিডার। আমি আর কিছু বলিনি। বিশ্বাস করেছিলাম, কারণ আমি নন্দিতাকে ভালোবাসতাম। আর ভালোবাসলে মানুষ অনেক সময় সত্যিটা নয়, যেটা বিশ্বাস করতে চায় সেটাকেই সত্যি মনে করে। কিন্তু আমি জানতাম না এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুলের শুরু। সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঠিক সেই রাতেই আমার অজান্তে নন্দিতা এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যা কয়েক মাসের মধ্যে আমার পুরো জীবনটা ভেঙে দেবে। সেদিন যদি আমি সত্যিটা জানতাম তাহলে হয়তো এতটা ভেঙে পড়তাম না। কিন্তু সবচেয়ে বড় আঘাত তখনই লাগে যখন যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই মানুষটাই তোমাকে মিথ্যা বলতে শুরু করে। সেদিনের পর থেকে আমি নিজেকে বোঝাতে লাগলাম, আমি হয়তো বেশি ভাবছি, নন্দিতা এমন মেয়ে নয়। কিন্তু অদ্ভুতভাবে ওর আচরণ প্রতিদিন একটু একটু করে বদলাতে লাগলো। আগে সকালে ঘুম থেকে উঠেই ফোন করতো, এখন আমি ফোন করলে অনেকক্ষণ রিং হতো। তারপর বলতো ঘুমাচ্ছিলাম। রাতে বলতো আজ খুব ক্লান্ত, কাল কথা বলবো। কিন্তু সেই কাল যেন আর আসতো না। একদিন রবিবার, অনেক দিন পর দুজনে দেখা করার কথা ছিল। আমি সকাল থেকেই উত্তেজিত। ওর প্রিয় সাদা গোলাপ কিনেছিলাম, একটা ছোট্ট ঘড়িও কিনেছিলাম। ভাবছিলাম আজ ওকে দেব। নন্দিতা দুপুরে ফোন করে বলল, রুদ্র, আজ দেখা হবে না, মামার বাড়িতে জরুরি যেতে হবে। আমি বললাম আচ্ছা, কোনো সমস্যা নেই। মনটা একটু খারাপ হলেও কিছু বলিনি। সন্ধ্যায় আমি বন্ধুর জন্মদিনে গেলাম। রেস্টুরেন্টে ঢুকেই আমার চোখ থেমে গেল। জানালার পাশের টেবিলে বসে আছে নন্দিতা, কিন্তু মামার বাড়িতে নয়, ওর সামনে বসে সেই একই ছেলে যাকে আমি ওর অফিসের সামনে দেখেছিলাম। দুজনেই হেসে হেসে গল্প করছে। ছেলেটা নিজে চামচ দিয়ে নন্দিতার প্লেট থেকে কেক তুলে খাওয়াচ্ছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, তারপর নিজেকে সামলে বাইরে বেরিয়ে এলাম। আমি ওদের সামনে যাইনি, কারণ আমি চাইছিলাম ও নিজে সত্যিটা বলুক। সেই রাতেই নন্দিতা ফোন করলো। আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম। আমি শান্ত গলায় বললাম, মামার বাড়ি ভালো লাগলো? ও এক সেকেন্ডও দেরি না করে বলল, হ্যাঁ, সবাই ছিল। আমার গলাটা শুকিয়ে গেল, কারণ আমি জানতাম ও মিথ্যা বলছে। এরপর প্রথমবার আমার মনে সন্দেহ জন্মালো। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যেখানে মানুষ সত্যি দেখেও অনেক সময় বিশ্বাস করতে চায় না। আমি নিজেকে বললাম, হয়তো অফিসের বন্ধু, হয়তো আমি ভুল বুঝেছি। কয়েকদিন পর নন্দিতা বলল, রুদ্র, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, কয়েকদিন নতুন নম্বর থেকে কল করব। আমি বিশ্বাস করলাম, কিন্তু এরপর থেকে ওর অনলাইন থাকার সময় বেড়ে গেল। আমি মেসেজ করলে উত্তর নেই, কিন্তু হোয়াটসঅ্যাপে অনলাইন দেখাচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করলেই বলতো অফিসের গ্রুপে কাজ চলছিল। এক রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, রাত প্রায় 1টা। হঠাৎ ফোনে মেসেজের শব্দে ঘুম ভাঙলো। দেখলাম নন্দিতার মেসেজ। আমি হাসি মুখে চ্যাট করলাম, কিন্তু পরের মুহূর্তে মনে হলো আমার পৃথিবীটা যেন থেমে গেছে। মেসেজে লেখা, কাল দেখা হবে জান, ওকে কিছু বুঝতে দিও না, ও এখনো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, তারপরই মেসেজটা ডিলিট হয়ে গেল।
কিন্তু ততক্ষণে আমি পড়ে ফেলেছি। আমার হাত কাঁপছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, একবার, দুবার, তিনবার, কোনো উত্তর নেই। প্রায় আধ ঘন্টা পরে ও নিজেই ফোন করলো। কি হয়েছে, এত রাতে এত ফোন করছো কেন? আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ভুল করে একটা মেসেজ আমাকে পাঠিয়েছিলে? কিছুক্ষণ চুপ, তারপর ও হেসে বলল, আরে না, আমার বান্ধবীকে পাঠানোর কথা ছিল, ভুল করে তোমার কাছে চলে গেছে। আমি বললাম, সেখানে যান কে? ও রেগে গেল। রুদ্র, তোমার সমস্যা কি? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি চুপ করে গেলাম, কারণ আমি তর্ক করতে চাইনি। কিন্তু সেদিন রাতে আমার ভেতরের বিশ্বাসটা প্রথমবার ভাঙতে শুরু করলো। পরের দিন অফিসে কাজে মন বসছিল না, বারবার সেই মেসেজটা মনে পড়ছিল। ঠিক তখনই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি ধরতেই ওপাশ থেকে একজন ছেলে বলল, আপনি কি রুদ্র? আমি বললাম, জি, কে বলছেন? সে বলল, আমি আপনার শত্রু নই, কিন্তু একটা কথা না বললে নিজের কাছেই অপরাধী হয়ে থাকবো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ছেলেটা বলল, আপনার গার্লফ্রেন্ড নন্দিতা গত 4 মাস ধরে আমার বন্ধু সৌরভের সঙ্গে সম্পর্কে আছে। আমি চিৎকার করে বললাম, মিথ্যা। সে শান্ত গলায় বলল, আমিও চাই এটা মিথ্যা হোক, কিন্তু প্রমাণ আছে। তারপর সে একটা ক্যাফের নাম বলল। আজ সন্ধ্যে 7টায় সেখানে আসুন, সব বুঝতে পারবেন। ফোন কেটে গেল। সারাদিন আমি নিজের সঙ্গে যুদ্ধ করলাম, যাব নাকি যাব না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, আমি সত্যিটা জানবই। সন্ধ্যা 7টা আর 5 মিনিট আগে আমি সেই ক্যাফের সামনে দাঁড়িয়েছিলাম। আমার হাত ঘামছিল, হৃদস্পন্দন যেন কানে শোনা যাচ্ছিল। আমি জানতাম না ভেতরে ঢোকার পর আমি এমন একটা দৃশ্য দেখতে যাচ্ছি যেটা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। সেদিন সন্ধ্যায় আমি ক্যাফের সামনে দাঁড়িয়েছিলাম। বারবার মনে হচ্ছিল, যদি সবটাই ভুল বোঝাবুঝি হয়, যদি ছেলেটা মিথ্যা বলে থাকে, যদি নন্দিতা সত্যিই নির্দোষ হয়। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। কোণের টেবিলে বসেছিল সেই অচেনা ছেলেটা। আমাকে দেখেই হাত নাড়ল। আমি গিয়ে বসলাম। সে নিজের পরিচয় দিল। আমার নাম অভিষেক, আর যার কথা ফোনে বলেছিলাম সৌরভ, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি সরাসরি বললাম, প্রমাণ কোথায়? অভিষেক তার ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। প্রথমে কিছু ছবি, অফিস পার্টি, কফি শপ, শপিং মল, তারপর একটা ভিডিও। ভিডিওতে নন্দিতা আর সৌরভ পাশাপাশি হাঁটছে। একসময় নন্দিতা সৌরভের হাত ধরে হাসতে হাসতে কিছু বলল। ভিডিওটা শেষ হওয়ার আগেই আমি ফোনটা নামিয়ে রাখলাম। আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তখনও বিশ্বাস করতে চাইছিলাম না। অভিষেক শান্ত গলায় বলল, রুদ্র, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোমার সঙ্গে অন্যায় হচ্ছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না। সেদিন রাতে নন্দিতাকে ফোন করলাম, কাল দেখা করতে হবে, খুব জরুরি। ও বলল, ঠিক আছে। পরের দিন আমরা সেই পার্কে দেখা করলাম, যেখানে একদিনও প্রথমে বলেছিল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আজ সেই একই জায়গায় আমরা দুজন একেবারে অপরিচিত মানুষের মতো দাঁড়িয়েছিলাম। আমি ফোনটা বের করে ভিডিওটা চালালাম। নন্দিতা প্রথমে চুপ করে রইল, তারপর বলল, কে দিয়েছে এগুলো? আমি বললাম, ওটা গুরুত্বপূর্ণ নয়, একটাই প্রশ্ন, সত্যিটা কি? ও অনেকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর খুব আস্তে বলল, হ্যাঁ, আমি সৌরভের সঙ্গে সম্পর্ক করছি। ওই 4টা শব্দ আমার 2 বছরের সম্পর্ককে মুহূর্তে শেষ করে দিল। আমি শুধু জিজ্ঞেস করলাম, কবে থেকে? প্রায় 4 মাস। 4 মাস? মানে এই 4 মাস ধরে আমি যখন ভবিষ্যতের স্বপ্ন দেখছিলাম, ও তখন অন্য কারোর সঙ্গে নতুন ভবিষ্যৎ করছিল? আমি বললাম, তাহলে আমাকে ছেড়ে দাওনি কেন? নন্দিতা চোখ মুছে বলল, আমি পারিনি। তুমি আমাকে খুব ভালোবাসতে,
তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি হেসে ফেললাম। মিথ্যা বলে কষ্ট কমে যায়? ও কোনো উত্তর দিল না। আমি ব্যাগ থেকে সেই ঘড়িটা বের করলাম, যেটা ওকে জন্মদিনে দেওয়ার জন্য কিনেছিলাম। 2 মাস ধরে ব্যাগেই ছিল। আমি ওর হাতে দিলাম। ও অবাক হয়ে বলল, এটা কি? আমি বললাম, তোমার জন্য কিনেছিলাম, এখন আর কোনো দরকার নেই। ও ঘড়িটা নিতে চাইলো না। আমি বেঞ্চের উপর রেখে দিলাম। তারপর শুধু বললাম, আজ থেকে তুমি মুক্ত। আমি পেছনে ফিরে হাঁটতে শুরু করলাম। একবারও ফিরে তাকাইনি, কারণ জানতাম যদি একবার তাকাই হয়তো আবার দুর্বল হয়ে পড়ব। সেদিন বাড়ি ফিরে আমি প্রথমবার নিজের ঘরে বসে কেঁদেছিলাম। মায়ের সামনে নয়, কারো সামনে নয়, শুধু নিজের সামনে। আমি বুঝতে পারছিলাম ভেঙে গেছে শুধু একটা সম্পর্ক নয়, ভেঙে গেছে আমার বিশ্বাস। মানুষ ভাবে সম্পর্ক ভাঙার পর সবচেয়ে কঠিন দিনটা হলো যেদিন বিচ্ছেদ হয়, কিন্তু সত্যিটা হলো সবচেয়ে কঠিন দিনগুলো আসে তার পরের দিনগুলোতে, যখন প্রতিটা জায়গা, প্রতিটা গান, প্রতিটা স্মৃতি তোমাকে সেই মানুষটার কথা মনে করিয়ে দেয়। নন্দিতার সঙ্গে শেষ দেখা হওয়ার পর আমি যেন পুরোপুরি বদলে গেলাম। ফোনের ওয়ালপেপার বদলে দিলাম, ওর ছবি ডিলিট করতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত সব ছবি মুছে ফেললাম, কিন্তু স্মৃতিগুলো, সেগুলো তো ডিলিট করার কোনো অপশন নেই। প্রথম কয়েক মাস খুব কষ্টে কেটেছিল। অফিসে কাজের সময় নিজেকে ব্যস্ত রাখতাম, বাড়ি ফিরে মায়ের সঙ্গে সময় কাটাতাম। মা বুঝতে পেরেছিলেন আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছি, কিন্তু তিনি কখনো জোর করে কিছু জানতে চাননি। শুধু একদিন রাতে আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, সব মানুষ সারা জীবনের জন্য আসে না, কেউ কেউ আসে শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। সেদিন প্রথমবার মনে হলো হয়তো মা ঠিকই বলেছেন। আমি আবার পড়াশোনা শুরু করলাম, নতুন নতুন ইন্টারভিউ দিলাম। যে চাকরিটা একদিন নন্দিতার জন্য ছেড়ে দিয়েছিলাম, তার থেকেও ভালো একটা সুযোগ পেলাম। এবার আর কাউকে জিজ্ঞেস করিনি, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছিলাম। নতুন শহর, নতুন অফিস, নতুন মানুষ। ধীরে ধীরে আমি নিজেকে আবার খুঁজে পেতে শুরু করলাম। 2 বছর কেটে গেল। নন্দিতার কথা খুব কমই মনে পড়তো। একদিন অফিসের কাজে কলকাতায় এসেছিলাম। মিটিং শেষ করে স্টেশনের দিকে হাঁটছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো, রুদ্র। আমি ঘুরে দাঁড়ালাম। নন্দিতা। 2 বছর পর ওকে দেখে চিনতে কষ্ট হয়নি, কিন্তু ওর মুখের সেই আগের হাসিটা আর ছিল না। কিছুক্ষণ দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপরও বলল, কেমন আছো? আমি ছোট করে বললাম, ভালো। ও জিজ্ঞেস করলো, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আমি একটু হেসে বললাম, রাগ করার সময়টা অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা কাছের একটা চায়ের দোকানে বসলাম। অনেকক্ষণ নীরবতা। তারপর নন্দিতা নিজেই বলল, সৌরভের সঙ্গে আমার সম্পর্ক টেকেনি। আমি কিছু বললাম না। ও আবার বলল, যেদিন তোমাকে ছেড়েছিলাম মনে হয়েছিল আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু পরে বুঝেছি যে মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো তাকে আমি নিজের হাতেই হারিয়ে ফেলেছি। ওর চোখ ভিজে উঠেছিল, কিন্তু আমার চোখে আর জল ছিল না। সময় আমাকে কাঁদতে কাঁদতে শক্ত হতে শিখিয়েছিল। নন্দিতা ধীরে ধীরে বলল, যদি আবার শুরু করার একটা সুযোগ দাও। আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর শান্ত গলায় বললাম, নন্দিতা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ওর মুখে হালকা একটা আশার হাসি ফুটে উঠল। আমি আবার বললাম, কিন্তু ক্ষমা করা আর আগের জায়গায় ফিরে যাওয়া দুটো কিন্তু এক জিনিস নয়। হাসিটা মিলিয়ে গেল। আমি বললাম, যেদিন তুমি আমাকে ঠকিয়েছিলে শুধু একটা সম্পর্ক ভাঙেনি, তুমি এমন একজন মানুষকে ভেঙেছিলে যে তোমাকে নিজের ভবিষ্যৎ ভাবত। আজ আমি আবার নিজের জীবন গুছিয়ে নিয়েছি অনেক কষ্টে। সেই জীবনটাকে আমি আর অতীতে ফিরিয়ে নিয়ে যেতে চাই না। নন্দিতা মাথা নিচু করে শুধু বলল, আমি বুঝতে পেরেছি। তারপর ব্যাগ থেকে একটা ছোট্ট খাম বের করলো, এটা তোমার জন্য। আমি খামটা হাতে নিলাম। ও আর একবারও পেছনে না তাকিয়ে চলে গেল। ট্রেনে উঠে খামটা খুললাম। ভেতরে একটা ছোট্ট চিঠি। লেখা ছিল, রুদ্র, তোমাকে হারানোর পর বুঝেছি ভালোবাসার সুবিধা এক জিনিস নয়। আমি সুবিধার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম,
আর ভালোবাসাটাকেই হারিয়ে ফেলেছিলাম। তুমি যদি কোনোদিন আমাকে ক্ষমা করতে পারো, তাহলে এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। ভালো থেকো, নন্দিতা। চিঠিটা পড়ে আমি জানালার বাইরে তাকালাম। ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, ঠিক যেমন জীবন এগিয়ে যায়। সেদিন আমি চিঠিটা ছিঁড়ে ফেলিনি, আবারও বুকে আগলে রাখিনি। স্টেশনে নেমে পাশের ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, কারণ কিছু স্মৃতি যত্ন করে রাখার জন্য নয়, ছেড়ে দেওয়ার জন্য। আজ এই গল্পটা বলার একটাই কারণ, যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমাকে সত্যিই ভালোবাসে, তাহলে তাকে কখনো মিথ্যার মধ্যে রেখো না। আর যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে মনে রেখো, প্রতিশোধ নয়, নিজের জীবনটাকে সুন্দর করে তোলাই সবচেয়ে বড় উত্তর। আমি রুদ্র, এটাই ছিল আমার গল্প।